আজকে আমরা কথা বলবো দেশের সর্বকনিষ্ঠ নারী সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুত্রের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। প্রথমেই আসলে আপনার অনুভূতি জানতে চাইবো যে দীর্ঘ ৩২ বছর পরে আপনি আপনার বাবা একসময় যে জায়গাটাতে ছিলেন সেই জায়গায় আপনিও, এই অনুভূতিটা আসলে কেমন? এটা আসলে এক্সপ্রেস করার মতো সেরকম ভাষা খুঁজে পাওয়া যায় না। তবে আমি যখন ওথ নিয়েছি তখন আমি জানতাম না যে আমাকে কোন মন্ত্রণালয়ে দেওয়া হবে। তো যখন জানতে পারলাম তো দ্যাট ওয়াজ আ ফ্ল্যাশব্যাক। মনে পড়ে গেল বাবার কথা তো সেই মুহূর্তে। এবং এটা আসলে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমি দায়িত্ব পেয়েছি সরকারের এবং সেই জায়গাতেই যেখানে আমার বাবা একটা সময় কাজ করেছিলেন। তবে এখানে একটা প্রেশারও আছে যে যখন একটা স্ট্যান্ডার্ড ফিক্সড হয়ে যায় সেই স্ট্যান্ডার্ডের আগে পিছিয়ে যাওয়া যায় না। সো মাই ফাদার ইজ লাইক এ ম্যাজিশিয়ান এবং তিনি তার কাজের প্রত্যেকটা ক্ষেত্রেই এমন একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করে রেখে গেছেন যেটা মিট আপ করতে গিয়ে আসলে আমাকে গলদঘর্ম হতে হচ্ছে। কারণ অসম্ভব ভালো একজন মানুষ তিনি ছিলেন এবং তার কাজের জায়গাগুলোতে তিনি তার প্রত্যেকটি মানুষকে যেভাবে সম্মান করতেন, সবার জন্য নিজেকে বিলিয়ে দিতেন। তো আমাকে তো আসলে সেটা মেনেই চলতে হবে, তার নীতি আদর্শকে মেনেই চলতে হবে। চেষ্টা করছি, বাকিটুকু সকলের সহযোগিতা কামনা করি। আমার ডেডিকেশন, আন্তরিকতা, সততার কোনো অভাব থাকবে না, ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি। আমরাও সেই আশা করি, যেহেতু একটি আদর্শ আপনার সামনে আছে, সেই আদর্শ ধরে আপনি এগিয়ে যাবেন। সবচেয়ে আলোচিত বিষয় আপনার মন্ত্রণালয়, যেটি হচ্ছে ফ্যামিলি কার্ড দিয়ে মানুষের ব্যাপক একটি আগ্রহ আছে, সেই কাজটি আপনারা শুরু করেছেন। সামনে এটি নিয়ে আসলে পরিকল্পনা কি, বা কারা এটি পেতে পারেন? এটা তো আসলে গ্র্যাজুয়ালি আমরা আপনারা জানেন ইউনিভার্সাল প্রজেক্ট এবং এটা করা হচ্ছে খুব একটা মডার্ন টেকনোলজি, যেটাকে পিএম প্রক্সিমিটি টেস্ট বলি আমরা। পিএমটি মেথডের মাধ্যমে স্কোরিং এর মাধ্যমে নির্দিষ্ট সিলিং দিয়ে এটাকে স্কোরিংটা করা হয়, কারা বেনিফিশিয়ারি হবেন কারা বেনিফিশিয়ারি হবেন না। এবং গ্র্যাজুয়ালি আমি ইনিশিয়ালি এটা পাইলট প্রজেক্টের মধ্যে শুরু করেছি। ইনিশিয়ালি যারা সারা বাংলাদেশে হতদরিদ্র আছেন তাদেরকে টার্গেট করে আগে আমরা কার্ডটা দেবো, যেটাতে আইবাসের মাধ্যমে গভর্নমেন্ট 2% সরাসরি 2,500 টাকা করে মাসে একটি পরিবারের বয়োজ্যেষ্ঠ নারীর কাছে পৌঁছে যাবে, যেটা তাকে আসলে আর্থিকভাবে এবং মানসিকভাবে স্বাবলম্বী করবে। তো সেই জায়গা থেকে আসলে আমরা শুরুর দিকে পাইলটিংটা শেষ হবে জুনের দিকে ইনশাআল্লাহ। এরপর আসলে সারা বাংলাদেশে আমরা কাজ কর্মসূচি শুরু করব। সেটি কত সংখ্যক মানুষের জন্য এই পরিকল্পনা করছেন? সেটি 4 বছরে, কিন্তু ইনিশিয়ালি কত মানুষদের শুরু করবেন? আমরা তো ধরেন ইনিশিয়ালি আমাদের টার্গেট ছিল 10,000 করে শুরু করবো, কিন্তু ইতিমধ্যে আমরা আরো আমাদের বেশ কিছু এক্সিট করে গেছে। আমরা সামনের মাসে আরো প্রায় 10,000 মানুষকে ইনক্লুড করবো, তারপরে মাসে আরো 10,000 মানুষকে ইনক্লুড করবো। এবং এটা লাস্ট আমরা ফার্স্ট সেশনে 15টি ইউনিটে কাজ করেছিলাম, একটি উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডকে কেন্দ্র করে। একইভাবে আমরা আবার সামনে প্রায় বোধহয় 15টা, পরে বোধহয় 23টা, এরকম করে এখন আমাদের ইয়েটা চলছে, লিস্টিংটা চলছে। এরকম করে একটি করে ওয়ার্ডে আমরা কাজগুলো শুরু করব। প্রথমে আমরা পুরো বাংলাদেশের প্রতিটি উপজেলার একটি করে ওয়ার্ডকে টার্গেট করব, যেন সব দেশে খুব দেশে ছড়িয়ে যায় বিষয়টা। তারপর আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি প্রত্যেকটা ওয়ার্ডে টার্গেট করে করে টিকে দিতে হবে ইনশাআল্লাহ। জি, আমরা অবশ্যই আশা করি যে আপনি শেষ করব। বাবার কথা দিয়ে শেষ করতে চাই। বাবার কোন বিষয়টি এখনো খুব মনে পড়ে? তার কোন বিষয়টা মনে পড়ে না বললে হয়তো লিস্টটা আমার ছোট হতো। আসলে সকাল থেকে রাত পর্যন্ত আমার ইন্সপিরেশন বলেন, ভালো লাগা বলেন, মন খারাপ বলেন, সবকিছুর কারণ হচ্ছে তিনি। তো তিনি সবসময় আমার সাথে থাকেন। আমি চেষ্টা করছি যে তিনি আসলে নিজেকে যেভাবে একেবারে উৎসর্গ করে দিয়ে গেছেন দেশের জনগণের জন্য, হয়তো তিনি আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন, তিনি জীবিত থাকলে আরো যে কাজগুলো করতে পারতেন। আমার চেষ্টা থাকে যে তার রেখে যাওয়া কাজগুলোকে সমাপ্ত করা। এবং আসলে আমার অনেক সুযোগ ছিল দেশের বাইরে চলে যাওয়ার, কিন্তু আমি দেশে ফিরেছি বিকজ মাটি আমাকে খুব টানে। আর আমার বাবা শুয়ে আছেন এই মাটিতে, আমার দলের একটি আদর্শ আছে। আমি সো লাকি যে আমি এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তত্ত্বাবধানে কাজ করার সুযোগ পেয়েছি, যিনি আসলে দেশের জন্য অনেক উন্নয়ন করতে চান। সো আমি চাই যে সেই জায়গাটা থেকে কাজ করে বাবার সবকিছুকে, তার নীতিকে, আদর্শকে, এবং তিনি যেভাবে মানুষের মাঝে মিশে যেতেন সেই জায়গাটাকে ধারণ করে আসলে কাজ করতে এগিয়ে যেতে চাই। দোয়া করবেন যেন পারি ইনশাআল্লাহ। সবার সেই দোয়া আছে আপনার সঙ্গে। মন্ত্রণালয়ে কাজ করতে গিয়ে কেমন অনুভূতি, বা পার্লামেন্টে প্রথমবারের মতো পার্লামেন্টে গেছেন বা মিনিস্ট্রিতে আছেন, সেই অনুভূতিটা কেমন? আমার আসলে রাজনীতিতে সরাসরি যুক্ত হওয়া 2016 সালে আমার বাবার মৃত্যুর পর থেকে।
তো আমি যখন মন্ত্রী পরিষদের শপথ নেওয়ার জন্য যাচ্ছিলাম, তো একজন আমার সাংবাদিক সিনিয়র ভাই, উনি ইজ ভেরি ক্লোজ টু মি, তো উনি আমাকে জিজ্ঞেস বলছেন আর কি, যে আপনার তো এমপি হওয়া থেকে মন্ত্রী হওয়ার সফরটা কেবলমাত্র 2 ঘন্টার, কারণ আমরা সকালে সংসদ সদস্য হিসেবে আমরা শপথ নিলাম, তার 2 ঘন্টা পরে আসলে মন্ত্রী পরিষদ সদস্যের শপথ নিয়েছি। তো আমি তাকে বললাম যে না ভাই, বিষয়টা সেটা না, আমি যদি সেটা হিসেব করি তাহলে আমার মন্ত্রী হওয়ার এই পথটা হচ্ছে 10 বছর 2 ঘন্টা, কারণ আসলে এই 2 ঘন্টার সময়টুকু হিসেব করলে হবে না, পেছনে একটা অনেক বড় স্ট্রাগল আছে। তো মন্ত্রণালয়ে আমি আসলে এটা ঠিক যে প্রথমবার নির্বাচন করেছি, পুরো রাজশাহী বিভাগের একমাত্র নারী সদস্য হিসেবে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেছি, জয়ী হয়েছে, আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, এবং একইভাবে আমি একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। তো এটা আসলে ডেফিনেটলি আল্লাহ তাআলা এটা অনেক বড় রহমত জন্য এটা করেছে। আল্লাহ তাআলা আমাকে মনে করেছেন যে আমি এটা যোগ্য, যে আমি আই ক্যান সার্ভ দ্য কান্ট্রি, সেটা আল্লাহ হ্যাজ ব্লেসড মি উইথ দিস ব্লেসিং। তো এখনো আসলে কি, যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেশন, এখন আমি বোঝার চেষ্টা করছি, বুঝে উঠছি, এবং আমার টার্গেটটা থাকছে আসলে যে আসলে তো অনেক অনিয়ম, এই অনিয়মগুলোকে আগে অ্যাড্রেস করা এবং এটাকে একটু রেগুলারাইজ করে তারপরে সেগুলোটা এগিয়ে যাওয়া, মানে হোয়াট এভার উই হ্যাভ রাইট নাও সেটা দিয়ে উন্নয়ন করা। সো আপনি দেখেছেন যে আমাদের বিভিন্ন একটি সিগনিফিকেন্ট নাম্বার অফ বিল্ডিংকে, পরিত্যক্ত বিল্ডিংকে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে দিয়ে দেওয়া হচ্ছে, যেন সেগুলোর উপর আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি। ঠিক একইভাবে আমাদের যা আছে এখন, নতুন করে কোনো কিছু তৈরি করার আগে যা আছে সেটা দিয়ে আগে আমাদের ইকোনমিটিকে স্টেবল করতে হবে। একই প্রক্রিয়া কিন্তু আমাদের প্রত্যেকটি মন্ত্রণালয়ে চলছে, আমার মন্ত্রণালয়ে একই কাজগুলো চলছে। যে প্রজেক্টগুলো আছে আমরা দেখছি আগে যে এই প্রজেক্টগুলো কতটুকু ভায়াবল, কতটুকু ভিজিবিলিটি ছিল এগুলোর, বা ভবিষ্যতে এটার ভিজিবিলিটি আছে কিনা। যদি দেখছি যে নাই, আমি তখন সেগুলো স্টপ করে দেবো। যদি দেখি যে না, এই প্রজেক্ট নিয়ে এগুলোই আমাদের জন্য ভালো হবে, সেই জায়গাতে বিগত সরকারগুলোর মতো যে না আগের সরকার করে কাছে যেন ফেলে দাও, নতুন করে শুরু করে, আমরা সেগুলোতে যাবো না ইনশাল্লাহ। কারণ আমরা জানি যে আমাদের মাটিতে এখন আসলে অতটা মানে শক্ত না যে আমরা অনেক বেশি ভার এটাতে দিতে পারবো। ইকোনমির অবস্থা ভীষণ ভঙ্গুর, এবং আমরা দায়িত্ব পেয়েছি টু সার্ভ দ্য কান্ট্রি এমন একটি ভঙ্গুর ইকোনমিতে, যেটাকে আসলে আমাদেরকে আগে শক্ত করে দাঁড় করাতে হবে। সেটার জন্য আমাদের যা আছে তা নিয়ে আগে আমরা শক্ত হয়ে দাঁড়াবো, তারপর আমরা সে ভবিষ্যৎ দিকে আগাবো। এবং আমি মনে করি যে দিস ইজ দ্য রাইট মেথড অ্যাট দিস মোমেন্ট। সো ইনশাল্লাহ আমার মনে হয় যে সকলের আন্তরিকতা আছে, খুব বেশি কষ্ট আমাদের হবে না। আমরা শুনছিলাম সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর অতীত এবং তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা।